প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমাদেরও প্রত্যাশা তোমরা ভালো থেকো। প্রিয় ছাত্রছাত্রী এবং যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে কর্ণফুলী সরকারি কলেজ প্রাণীবিজ্ঞান বিভাগ থেকে আমি মোহাম্মদ আজিমউদ্দিন, সহকারী অধ্যাপক, প্রাণীবিজ্ঞান বিভাগ, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একটি বিশাল চ্যাপ্টার আলোচনা করছিলাম, তারই ধারাবাহিকতা আজকে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে জেনেটিক্স বা বংশগতিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আলোচ্য বিষয়টা হচ্ছে ডুপ্লিকেট রিসেসিভ এপিস্ট্যাটিক জিন এবং ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টাসিস। এপিস্টাসিসটা হচ্ছে প্রক্রিয়া আর জিনটাকে বলা হয় ডুপ্লিকেট রিসেসিভ এপিস্ট্যাটিক জিন। আর এই জিনের উপস্থিতির কারণে যে ব্যতিক্রমটা ঘটে সেটি হচ্ছে মেন্ডেলের সেকেন্ড ল বা দ্বিতীয় সূত্রের যে ফিনোটাইপিক অনুপাত 9:3:3:1 সেটি পরিবর্তিত হয়ে 9:7 হয়। এখানে হওয়া উচিত ছিল 9:3:3:1, কিন্তু সেখানে হচ্ছে 9:7 ডিউ টু ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টাসিস। তাহলে আমরা আলোচনায় ফিরে যাই। প্রথমেই আমরা ডুপ্লিকেট রিসেসিভ এপিস্ট্যাটিক জিন কাকে বলে সেটি বলছি। যখন দুটি প্রচ্ছন্ন জিন ভিন্ন লোকাসে অবস্থিত একে অপরের প্রকট অ্যালিলকে বৈশিষ্ট্য প্রকাশে বাধা প্রদান করে, তখন ওই প্রচ্ছন্ন জিন দুটিকে বলা হয় ডুপ্লিকেট রিসেসিভ এপিস্ট্যাটিক জিন, আর এই ঘটনাটাকে বলা হয় ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টাসিস। তার মানে হচ্ছে ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টাসিস হচ্ছে প্রসেস, আর জিনটা হচ্ছে ডুপ্লিকেট রিসেসিভ এপিস্ট্যাটিক জিন। আবার বলছি যে যখন দুটি প্রচ্ছন্ন জিন বিপরীত লোকাসে অবস্থিত একে অপরের প্রকট অ্যালিলকে বৈশিষ্ট্য প্রকাশে বাধা প্রদান করে, তখনই তাকে বলা হয় ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টাসিস, প্রক্রিয়াটাকে বলা হয়। আর জিন দুটোকে বলা হয় ডুপ্লিকেট রিসেসিভ এপিস্ট্যাটিক জিন। তাহলে এখন আমরা এখানে একটা আগে ঘটনাটা ব্যাখ্যা করি, তারপর আমরা ব্যাখ্যাতে যাব। যেমন মানুষের ক্ষেত্রে এটি আমরা ব্যবহার করব, উদাহরণ হিসাবে মানুষকে ব্যবহার করব। জেনেটিক্স সাধারণত মানুষের ক্ষেত্রে প্রয়োগ করা হয় না, অন্য প্রাণীর সাথে পরীক্ষা করে তারপর সেটি মিলিয়ে নেওয়া হয় মানুষের সাথে। কারণ মানুষ ছাড়া অন্য সব প্রাণীতে একমাত্র মানুষই হচ্ছে একমাত্র প্রাণী বা প্রজাতি যাদের মধ্যে ভাই বোনের সম্পর্ক থাকে। জেনেটিক্স সেজন্য মানুষের ক্ষেত্রে সরাসরি প্রয়োগ করা সম্ভব নয়, পরোক্ষভাবে অন্য প্রাণীর এক্সাম্পল দেখে পরোক্ষভাবে ডিএনএ টেস্ট কিংবা অন্য কোনোভাবে প্রয়োগ করা সম্ভব, সরাসরি প্রয়োগ করা সম্ভব হয় না। আচ্ছা, তাহলে এখন এখানে যেটি আমরা দেখাবো সেটি হচ্ছে যে আমরা জানি যে মা এবং বাবা দুজনই যদি বোবা এবং বধির হয়, তাহলে স্বাভাবিকভাবেই আশা করা যায় যে তাদের সব সন্তানই হবে বোবা এবং বধির, এটাই সবাই আশা করবে। কিন্তু দেখা যায় বিজ্ঞান বলছে ভিন্ন কথা, যে মা বাবা দুজনই যদি দ্য ডুপ্লিকেট রিসেসিভ এপিস্ট্যাটিক জিনের কারণে যদি বোবা এবং বধির হয়ে থাকে, তাহলে প্রথম সংকর পুরুষে অর্থাৎ F1 জেনারেশনে তাদের সব সন্তানই হবে স্বাভাবিক বাকশক্তি এবং শ্রবণ শক্তি সম্পন্ন, অর্থাৎ একেবারেই স্বাভাবিক হবে। কিন্তু দ্বিতীয় জেনারেশনে F2 জেনারেশনে গিয়ে স্বাভাবিক এবং বোবা ও বধিরের অনুপাত হবে 9:7, অর্থাৎ দ্বিতীয় জেনারেশনে 9টি সন্তান হবে স্বাভাবিক এবং 7টি হবে বোবা এবং বধির, অর্থাৎ বোবা বধিরের বৈশিষ্ট্যটা দ্বিতীয় জেনারেশনে প্রকাশ পাবে, যেটি প্রথম জেনারেশনে উজ্জ্বল ছিল বা লুকায়িত ছিল। তাহলে এখন আমরা সেটি ব্যাখ্যা করছি। আমরা প্রথমেই এখানে এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে 9:7 মেন্ডেলের দ্বিতীয় সূত্রের
ব্যতিক্রম এটি আমরা ব্যাখ্যা করছি। প্রথমে আমরা ব্যাখ্যাটা লিখব। এটা হেডলাইন হবে, এরপরে আমরা ব্যাখ্যাতে যাচ্ছি। ব্যতিক্রমের কারণ আমরা প্রথমে ব্যাখ্যাতে যাচ্ছি। 9:7 এর ব্যাখ্যা। ব্যতিক্রমের কারণ। ডুপ্লিকেট রিসিসিভ এপিস্টাসিস। ডুপ্লিকেট রিসিসিভ এপিস্টাসিসই হচ্ছে এটার কারণ। এখানে আমরা উদাহরণ হিসাবে নিচ্ছি হচ্ছে মানুষ। বৈশিষ্ট্য বোবা ও বধির। এখন আমরা মনে করি স্বাভাবিক শ্রবণ শক্তির জন্য দায়ী জিন আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল এ, এটাই হচ্ছে স্বাভাবিক শ্রবণের জন্য দায়ী জিন। তাহলে এখন এর প্রচ্ছন্ন অ্যালিল থাকবে ক্যাপিটাল এ এর প্রচ্ছন্ন অ্যালিল স্মল এ। একইভাবে বাকশক্তি অর্থাৎ কথা বলার জন্য শক্তি নির্ধারক জিন ক্যাপিটাল বি ধরে নিলাম। ঠিক একইভাবে বি এর প্রচ্ছন্ন অ্যালিল হবে স্মল বি। তোমরা লিখে নাও। এখন এই যদি হয় এটা, তাহলে এখানে আমরা যদি এ ধরনের জিনোটাইপ হয়, এখানে স্মল এ স্মল এ আমরা যে সংজ্ঞা বলেছিলাম, দুটি প্রচ্ছন্ন জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেবে তার প্রকট অ্যালিলকে। বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। বাধা দেয় কাকে? ক্যাপিটাল বি কে। একে অপরের ক্যাপিটাল এ বাধা দেয় ক্যাপিটাল বি কে, স্মল এ বাধা দেয় ক্যাপিটাল বি কে। ঠিক একইভাবে স্মল বি বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় ক্যাপিটাল এ কে। একে অপরের প্রকট জিনকে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। তাহলে সেই অনুযায়ী যদি ক্যাপিটাল এ স্মল বি এ ধরনের জিনোটাইপ বাহী ব্যক্তি কি হবে? এ ধরনের জিনোটাইপ বাহী ব্যক্তি হবে
বোবা এবং বধির, কারণ ক্যাপিটাল এ কে স্মল বি প্রকাশ পেতে দেবে না, আর স্মল বি তো প্রকাশ পাবেই না, তাহলে বোবা বধির। যেহেতু ক্যাপিটাল এ কে বি প্রকাশ পেতে দিচ্ছে না, কাজেই এখানে শ্রবণ শক্তি প্রকাশ পাবে না, আর ক্যাপিটাল বি না থাকাতে বা কথা বলা সম্ভব হবে না। একইভাবে যদি এরকম জিনোটাইপ হয়, ক্যাপিটাল স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, একই কারণে এই ধরনের জিনোটাইপবাহী ব্যক্তি হবে বোবা এবং বধির। অর্থাৎ একটা জিন অনুপস্থিত, আর এই দুটো একসাথে থাকাতে সে আবার বিকে বাধা দিতে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে। তাহলে প্রথম সংকর পুরুষ F1, দ্বিতীয় সংকর পুরুষ F2। এখন আমরা বলবো F1 এর পরীক্ষা। এখানে একটা জিনিস লক্ষণীয় যে এটি বুঝতে হবে যে দুটো প্রচ্ছন্ন জিন, একটা স্মলে থাকলে বাধা দিতে পারবে না, কিন্তু যখন দুটো থাকবে তখন তারা প্রকট জিনকে বাধা দিতে পারবে। স্মল বি দুটা ক্যাপিটাল এ কে বাধা দেবে, আর স্মল এ দুটো ক্যাপিটাল বি কে বাধা দেবে। এই জিনিসটা ক্লিয়ার কনসেপ্ট যদি না থাকে তাহলে বোঝা যাবে না। F1 এর পরীক্ষা। এখানে 4 ধরনের গ্যামেট হবে, ক্যাপিটাল এ স্মল বি, ক্যাপিটাল এ স্মল বি, একইভাবে আগে যেভাবে হয়েছে ঠিক সেরকম। এখানেও একইভাবে 4 ধরনের হবে। এগুলো হচ্ছে ডিম্বাণু। তাহলে আমরা চেকার বোর্ড F1 এর পরীক্ষা যাব। গ্যামেটগুলো কিভাবে হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন আমরা এক জোড়া শুক্রাণু নেব, এক জোড়া ডিম্বাণু নেব। চেকার বোর্ডে F1 এর ফলাফল।
ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, এখানে ছিল ক্যাপিটাল এ স্মল বি, আর এখানে ছিল স্মল এ, ক্যাপিটাল বি, স্মল এ, ক্যাপিটাল বি, হচ্ছে জিনোটাইপ। এখন এটির সাথে মিলিত হবে ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, এটার সাথে ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটালটা আগে বসবে, স্মলটা পরে বসবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি প্রত্যেক ক্ষেত্রে একই। এখানে আমাদের ডুপ্লিকেট রিসিসিভ এপিস্টাটিক জিন হচ্ছে যে যখন দুটো প্রচ্ছন্ন জিন একসাথে অবস্থান করবে, এখানে কোথাও কিন্তু দুটা এ অথবা দুটা বি একসাথে নেই। একটা এ সে তো বাধা দিতে পারবে না বিকে, একটা বি আছে সে একে বাধা দিতে পারবে না, তার মানে ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি দুটোই প্রকাশ পাবে। তাহলে এখানে সবগুলো সন্তানই হবে স্বাভাবিক। তাহলে এখানে সবগুলো সন্তানই হবে স্বাভাবিক। এখন এখানে স্টেটমেন্ট হবে, এর নিচেই তোমরা লিখতে হবে, যা লিখবে আমি মুখে বলছি, যে চেকার বোর্ডে প্রাপ্ত ফলাফল থেকে দেখা যায় বোবা ও বধির স্ত্রী পুরুষের বৈবাহিক সম্পর্কের ফলে F1 বংশধরে সবগুলো সন্তানই হবে স্বাভাবিক বাক এবং শ্রবণ শক্তি সম্পন্ন, অর্থাৎ তারা কথা বলতে পারবে এবং স্বাভাবিক কথা বলতে পারবে এবং স্বাভাবিকভাবেই তাদের শ্রবণ শক্তিও স্বাভাবিক হবে। তাহলে ওদের মা বাবা ছিল কিন্তু বোবা এবং বধির, তারা কানেও শুনতো না, কথাও বলতে পারতো না, কিন্তু এখানে সন্তানরা হবে সবাই স্বাভাবিক। এখন এই ধরনের জিনোটাইপবাহী যদি একটা ছেলে একটা মেয়ের সাথে বিয়ে হয়, তাহলে তাদের সন্তানের কিরকম হবে সেটাই হবে F1। এরা কিন্তু ভাই বোন, এখানে সেজন্য এখানে ও ধরনের পরীক্ষা করা যাবে না, এটা অন্যভাবে পরোক্ষভাবে পরীক্ষা করে সেটা মিলিয়ে নিতে হয়। এখন আমরা F2-তে যাচ্ছি। আমাদের এখন জিনোটাইপবাহী কাপল বের করতে হবে এবং সেভাবেই পরীক্ষাটা করতে হবে, কিন্তু অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে এদের মধ্যেই সংকরণ ঘটনা হয়। আমি আগেই বলেছি যে মানুষের ক্ষেত্রে এটি সম্ভব নয়। তাহলে এখন F2 এর পরীক্ষা। এটা লেখার সময় একটু ফাঁক করে লিখবে, যাতে নিচে ফিনোটাইপ জিনোটাইপগুলো লিখতে অসুবিধে না হয়। ফিনোটাইপ মানে নিশ্চয়ই মনে আছে তোমাদের বাহ্যিক গঠন। তাহলে এখানে ফিনোটাইপ হবে, যেহেতু এখানে F1 জেনারেশন আমরা দেখেছি যে সবাই স্বাভাবিক বাকশক্তি এবং শ্রবণ শক্তি সম্পন্ন, সেজন্য এখানে হবে স্বাভাবিক ফিনোটাইপ, স্বাভাবিক, এখানেও স্বাভাবিক। এদের জিনোটাইপ যা ছিল তাই লিখবে F1-এ। F1-এ এদের জিনোটাইপ ছিল ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, এখানেও ছিল একই ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি। গ্যামেট এখানে 4 ধরনের গ্যামেট আসবে, এখান থেকে আমরা 4টাই নিতে হবে গ্যামেট। ক্যাপিটাল এ এই বি এর সাথে মিলিত হবে একবার,
এরপর এটা এটার সাথে মিলিত হবে, ক্যাপিটাল বি স্মল বি। এখানে স্মল এটা এই বি এর সাথে মিলিত হবে, এটির সাথে স্মল বি এর সাথে একবার মিলিত হবে, অর্থাৎ 4 ধরনের গ্যামেট তৈরি হবে। যেহেতু জিনোটাইপ একই, এখানে আমরা সহজেই এত পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন নয়, এটা প্রয়োজন হয় না, এটা দেখে আমরা এখানে বসিয়ে দিতে পারি যেহেতু জিনোটাইপ একই। কাজে এখানে আমরা সময় নষ্ট করব না। ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি। তোমার মনে আছে নিশ্চয়ই যে আমরা F2 এর চেকার বোর্ডে 4টা গ্যামেটই নিতে হবে, F1 এর ক্ষেত্রে শুধু আমাদের নিতে হবে 1 জোড়া করে। তাহলে এখন আমরা এটা উঠিয়ে নাও, বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে এখন আমরা চেকার বোর্ডে F2 এর ফলাফল। এখানে 5টা করে ঘর হবে। এখানে গ্যামেটগুলো একই রকম, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল এ স্মল বি স্মল এ ক্যাপিটাল বি একটা ঘর কম হয়েছে, স্মল এ স্মল বি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি একই রকম হবে, ক্যাপিটাল এ স্মল বি স্মল এ ক্যাপিটাল বি স্মল এ স্মল বি। তাহলে এখন এই লাইনটা হচ্ছে এ বি এর জন্য, এই প্রত্যেকটার জন্য লাইন। তাহলে এটার সাথে ক্রস করে এখানে বসবে, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি। এটার সাথে ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি। এটার সাথে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি। ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি। এবারে এই লাইন ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল এ ক্যাপিটাল এ স্মল বি স্মল বি। এটার সাথে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল এ স্মল এ স্মল বি স্মল বি। খুব সাবধানে করতে হবে। এখন এটির সাথে মিলতে হবে, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল এ স্মল এ
এই ক্যাপিটাল বিটা আগে বসবে, স্মল বি পরে বসবে। ক্যাপিটাল বি স্মল বি, স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, স্মল এ ক্যাপিটাল বি স্মল বি। এখানে সে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল এ স্মল বি স্মল বি, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি। তারপর দুটেই এটার সাথে স্মল এ স্মল বি। এখানে দু ধরনের সন্তান আসবে, একটা হবে স্বাভাবিক আর একটা হচ্ছে বোবা এবং বধির। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বোবা এবং বধির কখন হবে। আমাদের আবার সংজ্ঞায় ফিরে যাচ্ছি, যখন দুটি প্রচ্ছন্ন অ্যালিল ভিন্ন লোকাসে অবস্থিত একে অপরের প্রকট অ্যালিলকে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। তাহলে এখানে স্মল এ অথবা স্মল বি যেখানে দুটো আছে সেখানেই হবে বোবা বধির, কারণ সেখানে বোবাও হবে বধির হবে। যেমন যে কোনো একটা দেখাচ্ছি, যেমন ধরো এখানে স্মল বি দুটো আছে, কাজেই ক্যাপিটাল বি যেহেতু নাই এখানে বাকশক্তি থাকবে না। এখানে হওয়া উচিত এটা সে বোবা হবে কিন্তু কথা শুনতে পাবে, কিন্তু যেহেতু ক্যাপিটাল এ আছে কিন্তু ক্যাপিটাল এ কাজ করতে পারবে না, এখানে দুটো স্মল বি আছে। সেই জন্য যেখানে যেখানে স্মল বি অথবা স্মল এ দুটো আছে সেসব জায়গাগুলো হবে বোবা এবং বধির। আমরা এখানে দুটো চিহ্ন ব্যবহার করি, বোবা এবং বধিরকে আমরা স্বাভাবিককে ধরলাম, স্বাভাবিককে চিহ্ন দিলাম টিক চিহ্ন, আর বোবা বধির কে চিহ্ন দিলাম স্টার। তাহলে যেখানে যেখানে তোমার দুটো স্মল এ অথবা দুটো স্মল বি সেটা, যেমন এখানে এটা তো হবে পিওর বোবা বধির, একেবারে দুটা স্মল এ দুটা স্মল বি। তাহলে এই জায়গাটা হবে তো একেবারে পিওর। এটা নিয়ে অনেকে প্রশ্ন আসতে পারে যেটা কি হবে, এটা একেবারে বোবা বধির তো হবেই পিওর। তারপরে এখানে দুটো স্মল এ, এখানে দুটা স্মল বি, এখানে দুটা স্মল এ, দুটা স্মল এ, দুটা স্মল বি, দুটা স্মল বি। তাহলে এই জায়গাগুলো যেখানে স্মল এ অথবা স্মল বি দুটো একসাথে থাকবে, দুটো প্রচ্ছন্ন জিন, তখন সেটা হবে ডুপ্লিকেট রিসেসিভ স্ট্যাটিক জিন। আর যখন শুধু একটা থাকবে তখন সে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে থাকবে, তার তেমন কোনো গুরুত্ব থাকবে না। কিন্তু এখন আমরা কয়টা ক্ষেত্র পেলাম? 1 2 3 4 5 6 7, 7টি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এরা হবে বোবা এবং বধির। তাহলে বোবা এবং বধিরটা যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে আমরা অন্যগুলো আর চিন্তা করার দরকার নেই, অন্যগুলো সরাসরি আমরা চিন্তা না করেই লিখে ফেলবো স্বাভাবিক। তাহলে 1 2 3 4 5 6 7, এই 7টা হচ্ছে বোবা এবং বধির। এখন আমরা এগুলোকে টিক চিহ্ন দিয়ে ফেলতে পারি কয়টা। এগুলো এখানে শুধু খেয়াল রাখো যে দুটো এ অথবা দুটা বি একসাথে আছে কিনা, দুটা স্মল এ অথবা দুটা স্মল বি একসাথে কোথাও আছে কিনা, থাকলে আবার চেক করতে হবে। তাহলে টিক চিহ্ন কটা হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 9টি ক্ষেত্রে স্বাভাবিক বৈশিষ্ট্য প্রকাশ পাবে, আর 7টি ক্ষেত্রে বোবা এবং বধিরের বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। তাহলে এখন এখানে চেকারবোর্ড স্টেটমেন্টটা লেখো, যে এভাবে লিখবে যে চেকারবোর্ডে প্রাপ্ত ফলাফল থেকে দেখা যায় যে F1 বংশধরের স্বাভাবিক বাক এবং শ্রবণ শক্তি সম্পন্ন স্ত্রী পুরুষের বৈবাহিক সম্পর্কের ফলে F2 বংশধরে 9টি ক্ষেত্রে স্বাভাবিক শ্রবণ শক্তি এবং বাক শক্তি প্রকাশ পাবে, অর্থাৎ স্বাভাবিক হবে সন্তান, এবং 7টি ক্ষেত্রে বোবা এবং বধিরের বৈশিষ্ট্য প্রকাশ পাবে। এবং সেটি কেন প্রকাশ পাবে তার কারণ হচ্ছে যে ডুপ্লিকেট রিসেসিভ এপিস্ট্যাটিক জিনের কারণে। তাহলে আমি আবার বলছি যে চেকারবোর্ডে প্রাপ্ত ফলাফল থেকে দেখা যায় যে F1 জেনারেশনের স্বাভাবিক বাক ও শ্রবণ শক্তি সম্পন্ন স্ত্রী পুরুষের বৈবাহিক সম্পর্কের ফলে F2 বংশধরে 9টি ক্ষেত্রে ডুপ্লিকেট রিসেসিভ এপিস্ট্যাটিক জিন না থাকার কারণে স্বাভাবিক বৈশিষ্ট্য প্রকাশ পাবে, আর অর্থাৎ সন্তানগুলো হবে স্বাভাবিক বাক এবং শ্রবণ শক্তি সম্পন্ন, কিন্তু 7টি ক্ষেত্রে ডুপ্লিকেট রিসেসিভ এপিস্ট্যাটিক জিনের উপস্থিতির কারণে তোমার 7টি ক্ষেত্রে হবে বোবা এবং বধিরের বৈশিষ্ট্য প্রকাশ পাবে। অর্থাৎ ফিনোটাইপিক অনুপাত হবে স্বাভাবিক অনুপাত বোবা ও বধির
ইকুয়াল টু 9:7 বা 9:7। তাহলে ফিনোটাইপিক অনুপাত হবে স্বাভাবিক অনুপাত বোবা বধির সমান 9 অনুপাতের নিচে অনুপাত 7, 9:7। এই অনুপাতটি ম্যান্ডেলের সূত্রকে অনুসরণ করে না, এটি লিখতে হবে। এই অনুপাতটি ম্যান্ডেলের সূত্রকে অনুসরণ করে না, এটি ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের সুস্পষ্ট ব্যতিক্রম। তাহলে আমরা আজকে ডুপ্লিকেট রিসেসিভ এপিস্ট্যাটিক জিন শেষ করলাম, অর্থাৎ ডুপ্লিকেট রিসেসিভ এপিস্ট্যাটিক জিন এবং ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টাসিস, পাশার সাথে সাথে রিলেটেড যে রেশিওটা 9:7 সেটি শেষ করলাম। এবং নেক্সটে আমরা এই 9:7ই পড়ব, সেটি হচ্ছে অন্য একটি কারণে, সেটি হচ্ছে কমপ্লিমেন্টারি জিনের কারণেও অনুপাতটা 9:7 হয়। সেজন্য 9:7 অনুপাত দুটি কারণে হয়, এটি তোমাকে খেয়াল রাখতে হবে, উদ্দীপক বুঝে অ্যান্সার করতে হবে। এটি ভুল হওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য তোমাদেরকে খুব বুঝেই অ্যান্সারটা করতে হবে। তো ঠিক আছে, আগামী ক্লাসে আবার আমন্ত্রণ থাকলো। ইনশাল্লাহ আমরা আগামীতে পড়ব কমপ্লিমেন্টারি জিন, অর্থাৎ 9:7ই ডিউ টু কমপ্লিমেন্টারি জিন। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এটাই আশা